হামিদা বলল, তোমার নাম কুটু মিয়া? হামিদার গলায় কৌতূহল, বিস্ময় এবং কিছুটা ঘেন্না। কুটু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি মেঝের দিকে। হঠাৎ জেরা মুখোমুখি হবে এই প্রস্তুতি হয়তো তার ছিল না। কুটু আজ সকালে তার বিছানাপত্র নিয়ে হামিদা বানুর বাড়িতে উঠেছে। আলাউদ্দিন সঙ্গে ছিলেন। তিনি কিছু কেনাকাটার জন্যে নিউ মার্কেট গিয়েছেন। স্ত্রীর সঙ্গে বাস করতে আসার প্রস্তুতি হিসেবে এইসব কেনাকাটা। কুটু বলে দিয়েছে কি কি লাগবে। কেনাকাটার লিস্টে আছে স্পঞ্জের স্যান্ডেল, গেঞ্জি, পায়জামা পাঞ্জাবি, রুমাল, তোয়ালে, টুথপেস্ট, টুথব্রাশ। রুমাল ছাড়া লিস্টের সব জিনিসই আলাউদ্দিনের আছে। তারপরও কুটু বলে দিয়েছে এই জিনিসগুলি নতুন হলে ভালো হয়। কেন ভালো হয় আলাউদ্দিন জিজ্ঞেস করেননি। কুটুর বিবেচনার উপর তার গভীর আস্থা। ব্যবহারের জিনিসপত্র ছাড়া অন্য কিছু জিনিসের লিস্টও কুটু করে দিয়েছে। তার মধ্যে আছে 15টা বেলি ফুল, 1 কেজি গরম জিলাপি, আধা কেজি নেশাস্তার হালুয়া। এই জিনিসগুলি হামিদা বানুর জন্যে এবং আনতেই হবে। এর ভেতরেও কুটুর হয়তো কোনো বিবেচনা আছে। স্ত্রীর সঙ্গে বাস করতে আসার ব্যাপারে আলাউদ্দিন সাহেবের গভীর শঙ্কা ছিল। অভ্যস্ত জীবনযাপনের বাইরে কিছু করার অর্থই ভীতি। কুটু এই ভীতি দূর করেছে। কুটুর কথাবার্তায় তিনি ভরসা পেয়েছেন। তবে একা একা টিভি দেখা, চ্যানেল বদলাতে বদলাতে মেশানো টমেটো জুস খাওয়া কিভাবে হবে তিনি ভেবে পাচ্ছিলেন না। কুটু বলেছে, মানুষ যেমন চায় তার দুনিয়া তেমন হয়। আপনার চিন্তার কিছু নাই। কুটুর কথার অর্থ তার কাছে পরিষ্কার হয়নি, তবু তিনি ভরসা পেয়েছেন। কারণ একটু ভরসা দিয়ে কথা বলেছে, সান্ত্বনার কথা বলেনি। কুটু এখন দাঁড়িয়ে আছে হামিদা বানুর বসার ঘরের মাঝখানে। হামিদা তাকে ডেকে পাঠিয়েছে। হামিদা ভ্রু কুঁচকে আছে। যেসব মেয়ে শুঁয়োপোকা ভয় পায় তাদের সামনে বিশাল আকৃতির শুঁয়োপোকা দাঁড়িয়ে থাকলে তাদের মুখের ভাব যেমন হয়, হামিদার মুখের ভাব ঠিক সেরকম। কি ব্যাপার, তোমাকে প্রশ্ন করছি, তুমি জবাব দিচ্ছ না কেন? তোমার নাম কুটু? জে আপা। প্রথমবার যখন প্রশ্ন করলাম তখনই তো জবাব দিতে পারতে, দ্বিতীয়বার প্রশ্ন করতে হলো কেন? কুটু বিনীত ভঙ্গিতে বলল, আমার নাম তো আপা জানেন, জাইনেও জিজ্ঞেস করছেন, এই জন্যে চুপ করেছিলাম। ভবিষ্যতে কিছু জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গে জবাব দেবে, চুপ করে থাকবে না। যে আচ্ছা। তুমি কি জানো, তোমার মতো নোংরা মানুষ আমি আমার দীর্ঘ জীবনে দেখিনি। তোমার গা থেকে পচা গন্ধ আসছে, এটা তুমি জানো? কুটু জবাব দিল না। হামিদার রাগ ক্রমেই বাড়ছে। সে রাগটা সামলাবার চেষ্টা করছে, সামলাতে পারছে না। আজকের দিনে সে রাখতে চায় না। তুমি তো হাতের নখও কাটো না। নখ বড় হয়ে পাখির নখের মতো বেঁকে আছে। হাতের নখ কাটো না কেন? একটু অসুবিধা আছে আপা। বলো কি অসুবিধা? আমার নখ শক্ত, ব্লেড দিয়া কাটে না। সারাদিন পানিতে ডুবাইয়া রাইখা নখ নরম কইরা কাটতে হয়। তোমার মাথার চুলও কি শক্ত? লম্বা চুল ঘাড় পর্যন্ত চলে এসেছে। আমি নিশ্চিত তোমার মাথা ভর্তি উকুন। তুমি যখন রান্না করতে বসো তোমার মাথার উকুন এসে হাঁড়িতে পড়ে। বলো মাথার চুল কাটো না কেন? আমার মাথার তালুতেও অসুখ আছে আপা, চুলে টান পড়লে ব্যথা লাগে। হামিদা কঠিন গলায় বলল, তোমাকে আমি বাড়িতে রাখবো না, অবশ্যই না। আমার রান্নাঘরে ত্রিসীমানায় তোমার মতো কেউ ঘুরঘুর করছে, ভাবতেই ঘেন্না লাগছে। তুমি চলে যাও। চইলা যাব? অবশ্যই চলে যাবে। তোমার বেতন যদি কিছু পাওনা থাকে ওনার কাছ থেকে এসে নিয়ে যাবে। এখন চইলা যাব আপা? হ্যাঁ, এখন চলে যাবে। 5 মিনিটের মাথায় বিদায় হবে। কুটু বিনীত ভঙ্গিতে বলল, আপা একটা ছোট্ট কথা, যদি অনুমতি দেন বলি। বলো, সংক্ষেপে বলো। স্যারের সঙ্গে যদি দেখা না কইরা চইলা যাই, স্যার মনে খুব কষ্ট পাইবেন। উনি আমারে স্নেহ করেন। স্যারের মনে মায়া মমতা বেশি। মায়া মমতা যে বেশি তা তো দেখতেই পাচ্ছি। মায়া মমতা বেশি না হলে তোমার মতো কোনো জিনিসকে ঘরে রাখতে পারে না। তোমাকে ঘরে মানায় না, তোমাকে ম্যানহোলের নিচের মানায়। কুটুপাই অস্পষ্ট গলায় বলল, স্যারের খুব শখ ছিল আমার হাতের একটা রান্না আপনারে খাওয়াইবেন, ইলিশ মাছের ডিমের ঝোল। তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শেফ হলো আমি তোমার হাতের রান্না খাবো না। আমার ঘেন্না খুব বেশি। গোসল কইরা পরিষ্কার হইয়া নিব, নাপিতের কাছে গিয়ে চুল কাটবো,
কাঠমিস্ত্রির কাছে গেলে ওরা নখ কাইটে দিব। ওদের কাছে যন্ত্রপাতি আছে, ওরা করাত দিয়ে তোমার নখ কাটবে? যে আমি আমার জীবনে অনেক অদ্ভুত অদ্ভুত কথাবার্তা শুনেছি, তোমার মতো অদ্ভুত কথা শুনিনি। আমার সামনে থেকে যাও। যে আচ্ছা, এখনই তোমাকে বিদায়ী হতে হবে না, তোমার স্যার আসুক, তার কাছে বিদায় নিয়ে তারপর যাবে। চুলটা কাটাইয়া আসবো আপা? হামিদা জবাব দিল না। সোফা থেকে উঠে চলে গেল। তার মন প্রচণ্ড খারাপ। মন খারাপ হওয়াটা এই পর্যায়ে গিয়েছে যে এখন শরীর খারাপ লাগছে। বিয়েতে রাজি হওয়াটা ভুল হয়েছিল, এটা সে জানত। সেই ভুল যে এত বড় ভুল তা জানত না। আলাউদ্দিন নামের অচেনা লোক চলে এসেছে। হামিদা যে খাটে দীর্ঘ জীবন একা শুয়েছে, সেই খাটের একটা অংশ দখল করে এই লোকটা পড়ে থাকবে। সবচেয়ে বড় কথা, তার 2 মেয়ের বাবার স্মৃতি এই খাটের সঙ্গে জড়িত। সে এবং শহীদ দুজন মিলে গুলশানের কাঠের দোকান থেকে খাট কিনে এনেছিল। আর যাই হোক, তাদের দুজনের খাটে বাইরের একজন মানুষকে শোয়ানো যায় না। হামিদার নিজেকে প্রস্টিটিউটের মতো লাগছে। যে মেয়ে একবার একজনের সঙ্গে বিছানায় যায়, সে প্রস্টিটিউট ছাড়া আর কি। হামিদের চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কান্না আসছে না। সে দরজা ভেজিয়ে নিজের ঘরের খাটে শুয়ে আছে। তার ভাবতেই অদ্ভুত লাগছে, এই ঘর তার নিজের ঘর আর নেই। দরজায় টোকা পড়ল। হামিদার কাজের বুয়া আসিয়া মাথা বের করে ভীতু গলায় বলল, চা দিমু আফা? হামিদা বলল না। আসিয়া চলে গেল না, আগের জায়গাতেই দাঁড়িয়ে রইল। হামিদা বলল, আরও কিছু বলবে? আসিয়া ক্ষীণ গলায় বলল, উনি আসছেন। উনিটাকে? আসিয়া বিড়বিড় করল, নতুন ভাইজান। হামিদার খুব বিরক্তি লাগছে। একজন মানুষ এসে দীর্ঘদিনের সুশৃঙ্খল অবস্থাটা জল করে দিয়েছে। আসিয়ার মতো প্রাণবন্ত মেয়ে ভয়ে অস্থির হয়ে আছে। কথা ফিসফিস করে বলছে, মাঝে মাঝে বিড়বিড় করছে। এই অবস্থা পরিবর্তন কখন হবে? হামিদা বলল, তুমি ওনাকে জিজ্ঞেস করো চাটা কিছু খাবেন কি না। আর শোনো, বিড়বিড় করছো কেন? বিড়বিড় করার মতো কিছু কি হয়েছে? এখন দরজার সামনে থেকে যাও, দরজাটা ভিড়িয়ে দিয়ে যাও। হামিদা চিন্তিত মুখে বসে আছে। বসার ঘরের দরজা ভেজানো, যে কোনো মুহূর্তে আলাউদ্দিন নামের মানুষটা ঘরে ঢুকতে পারে। এই অধিকার নিজেই সে এ বাড়িতে এসেছে। তার অধিকার শুধু ঘরে ঢোকাতেই সীমাবদ্ধ না, সে ইচ্ছে করলে গায়েও হাত দিতে পারে। ভাবতেই শরীর ঘিনঘিন করছে। টেলিফোন বাজছে। হামিদা টেলিফোন ধরল। হাজী সাহেব টেলিফোন করেছেন। তার গলা আনন্দময়। কেমন আছো গো মা? হামিদা বলল, ভালো না। আবার নতুন করে কি হয়েছে? হামিদা কঠিন গলায় বলল, মামা, নতুন কিছু হয়নি, পুরনোটাই সামলাতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার অসহ্য লাগছে মামা। আমার ইচ্ছা করছে ছাদে উঠে ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাই। আলাউদ্দিনের সঙ্গে তার কি কোনো ঘটনা ঘটেছে? কোনো ঘটনাই ঘটেনি। সে আজ সকালে বিছানা বালিশ বাবুর্চি নিয়ে উঠেছে। সেরকমই তো কথা ছিল। হ্যাঁ, সেরকমই কথা ছিল, কিন্তু মামা, আমি ব্যাপারটা মেনে নিতে পারছি না। মনে হচ্ছে আমার গা দিয়ে আগুনের হলকা বের হচ্ছে। একটা কাজ করি, আলাউদ্দিনকে বলি আরও সপ্তাহখানিক পরে এসে যেন সে বাড়িতে ওঠে। এই 1 সপ্তাহ চিন্তাভাবনা করে নিজেকে গুছিয়ে নে। এসব কিছু করতে হবে না। আমি তোমাদের কাছে চলে আসছি। তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের সঙ্গে কথা বলবো, ভাববো। এটা মন্দ না, চলে আয়। আমার জন্যে একটা ঘর খালি করে রাখো মামা। আমি কাউকে সঙ্গে নিয়ে ঘুমোতে পারি না। তুই তোর মামির সঙ্গে কথা বলবি? সে তোকে বোঝাতে পারত। মেয়েদের সমস্যা মেয়েরাই ভালো বুঝে। আমি এখন কারোর সঙ্গেই কথা বলবো না। মামা শোনো, তোমার লেখক সঙ্গে করে একজন বাবুর্চি নিয়ে এসেছে। কালামিয়া না কি যেন নাম। দেখে মনে হয় কবর খুঁড়ে কবরের ভেতর থেকে নিয়ে এসেছে। বিদায় করে দে। বিদায় করে দিয়েছি, সে এখনো যায়নি, তবে চলে যাবে। মামা শোনো, যে লোক কবরের নিচ থেকে একজনকে ধরে এনে বাবুর্চির চাকরি দেয়, তার সঙ্গে কি জীবনযাপন সম্ভব? মা শোন, এইসব তো ছোট সমস্যা। সমস্যাই, সমস্যার কোনো ছোট বড় নেই। তুই কি কাঁদছিস নাকি? আমি কাঁদছি না, রাগে আমার শরীর জ্বলছে মামা। তুই হাত মুখ ধুয়ে ঠান্ডা হ, তারপর চলে আয় আমার এখানে। নাকি আরেকটা কাজ করব, আমি তোর মামিকে নিয়ে চলে আসি, তোর সঙ্গে কথা বলি।
আলাউদ্দিনের সঙ্গেও কথা বলি। তোমাদের আসতে হবে না মামা, আমি আসছি। টেলিফোনে রেখে হামিদা বাথরুমে ঢুকলো। তার শরীর আসলেই জ্বলছে। সে দীর্ঘ সময় নিয়ে গোসল করলো। শরীরের জ্বলনি সামান্য কমলো, পুরোপুরি গেল না, পুরোপুরি যাবার কথাও না। আলাউদ্দিনকে কি কথা বলবে সেগুলি গুছিয়ে নেওয়া দরকার। হামিদা কোনো কিছুই গোছাতে পারছে না। আলাউদ্দিন বসার ঘরে বসে আছে, শান্ত ভঙ্গিতেই বসে আছে। বসার ঘরে সোফাটা আরামদায়ক, শুধু সামনের টেবিলের উপর পা তুলে দিতে পারলে অনেক আরাম হতো। এই কাজটা করা যাচ্ছে না। অন্যের বাড়িতে এসে সোফায় বসে টেবিলে পা তোলা যায় না। তার স্ত্রীর বাড়ি, সেই অর্থে নিজেরই বাড়ি। এই বোধ এখনও হচ্ছে না। আলাউদ্দিন ঘুম ঘুম পাচ্ছে। কিছুক্ষণ ঘুমোতে পারলে ভালো লাগতো। ঘুমানো ঠিক হবে কিনা বুঝতে পারছেন না। সকাল 11টা বাজে। 11টার সময় কেউ ঘুমোতে যায় না। দুপুরে খাওয়া দাওয়ার পর লম্বা একটা ঘুম দিতে হবে। আজ দুপুরের খাবারের ব্যবস্থা কুটু কী করেছে তিনি জানেন না। নতুন বাড়িতে প্রবেশ উপলক্ষে নিশ্চয়ই বিশেষ কিছু করেছে। মেনু আগে ভাগে জানা থাকলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। আলাউদ্দিন সিগারেট ধরালেন। প্রথমবার হাজী সাহেবের সঙ্গে যখন এই বাড়িতে এসেছিলেন তখন সিগারেট ধরাতে সংকোচ লাগছিল, এখন লাগছে না। এটা একটা ভালো দিক। সিগারেটের দুটো টান দিতেই হামিদা এসে ঘরে ঢুকলো। আলাউদ্দিন সঙ্গে সঙ্গে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। সম্মান দেখানো হলো। নিজের স্ত্রীকে এভাবে সম্মান দেখানোর কোনো নিয়ম আছে কি না তিনি জানেন না। আস্তে আস্তে সব নিয়মকানুন শিখে নিতে হবে। শিক্ষার কোনো শেষ নাই। কবরে যাবার আগের মুহূর্তেও মানুষ শিখতে পারে। হামিদা বলল, বসুন। আলাউদ্দিন ধপ করে বসে পড়লেন। হামিদা তার সামনে বসল। তার মুখ অস্বাভাবিক গম্ভীর, চোখ ঈষৎ লাল, মনে হচ্ছে তার জ্বর আসবে, গা শিরশির করছে। আলাউদ্দিন বললেন, আপনার জন্য জিলিপি এনেছি। হামিদা চমকে উঠল। মনে হলো সে একটা ধাক্কার মতো খেয়েছে। ধাক্কা খাওয়ার কারণ আছে। শহীদের জিলাপি খুব পছন্দ ছিল। যখন তখন জিলাপি নিয়ে আসতো। জিলাপি না পেলে নেশাস্তার হালুয়া। দুটো খাদ্যদ্রব্যই হামিদার অপছন্দ। শহীদের আরেকটা পছন্দের জিনিস ছিল বেলি ফুল। হামিদা কোনো পুরুষ মানুষকে বেলি ফুলের জন্য এত পাগল হতে দেখেনি। তার আনন্দময় গলা এখনও কানে বাজে, হামিদা শোনো, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হবে বেলি ফুলের সিজন। শহীদের মৃত্যুর পর দীর্ঘদিন কেটে গেছে, হামিদা বাড়িতে বেলি ফুল ঢুকতে দেয়নি। বেলি ফুলের গন্ধ কেমন হামিদা ভুলে গেছে। জিলাপি এনেছেন কেন? আলাউদ্দিন জবাব দিলেন না। কুটুমিয়া তাকে জিলাপি আনতে বলেছে বলে তিনি জিলাপি এনেছেন এটা বলতে ইচ্ছে করছে না। তার মন বলছে এই সত্যি কথাটা শুনলে হামিদা পছন্দ করবে না। নেশাস্তার হালুয়াও আনতে বলেছিল, হালুয়া খুঁজে পাননি। হামিদা বলল, শুধু জিলাপি এনেছেন, আর কিছু আনেননি? আলাউদ্দিন বলল, বেলি ফুল এনেছি। বেলি ফুল এনেছেন? জি। কই দেখি। আলাউদ্দিন পাঞ্জাবির পকেট থেকে বেলি ফুল বের করলেন। হামিদা বলল, বেলি ফুল, জিলাপি আপনি কি নিজ থেকে এনেছেন না কেউ আপনাকে আনতে বলেছে? আলাউদ্দিন বিব্রত ভঙ্গিতে বললেন, নিজ থেকে এনেছি। হামিদা বলল, জিলাপি আমি খাই না, আর বেলি আমার পছন্দের ফুল না। তারপরেও আপনাকে ধন্যবাদ। আলাউদ্দিন পকেটে হাত দিয়ে সিগারেট বের করলেন। কিছুক্ষণ আগেই তিনি সিগারেট শেষ করেছেন। এই সিগারেটের ধোঁয়া এখনও ঘরে আছে। এর মধ্যে আরেকটা সিগারেট ধরানো ঠিক হচ্ছে না। হামিদার নাক মুখ কুঁচকে আছে। যারা সিগারেট খায় না তারা সিগারেটের গন্ধ সহ্যই করতে পারে না। আলাউদ্দিন হামিদার চোখের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে সিগারেট ঠোঁটে নিলেন। ধরালেন না। কাজটা পরীক্ষামূলক। তিনি যদি দেখেন হামিদা রেগে যাচ্ছে তাহলে আর সিগারেট ধরাবেন না, আর যদি দেখেন সে রাখছে না তাহলে ধরাবেন। তিনি লাইটার হাতে নিয়ে অপেক্ষা করছেন। হামিদা বলল, আপনাকে কিছু জরুরি কথা বলা দরকার। অত্যন্ত জরুরি। জি বলুন। আজ আর বলবো না, আমার শরীরটা খারাপ, মাথা এলোমেলো হয়ে গেছে। কি বলতে গিয়ে কি বলে ফেলবো বুঝতে পারছি না। তাহলে আরেকদিন বলুন। হ্যাঁ তাই বলবো। আমি এখন চলে যাব মামার কাছে। সেখানে কয়েকদিন থাকবো, মনটা ঠিক করব। আলাউদ্দিন অত্যন্ত উৎসাহের সঙ্গে বলল, অবশ্যই অবশ্যই, মন ঠিক করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে 10-12 দিন থাকবেন। আমার ব্যাপারে কিছু চিন্তা করতে হবে না। সঙ্গে বাবুর্চি আছে, সে আবার অত্যন্ত দক্ষ। আপনার বাবুর্চির বিষয়েও কিছু কথা আছে। বলুন কি কথা? আপনার সঙ্গে বেয়াদবি করলে সেটাও বলুন।
ওকে সাইজ করা দরকার আছে। প্রায়ই ভাবি সাইজ করব, শেষে সাইজ করা হয় না। বাবুর্চির বিষয়ে যে কথাগুলি বলতে চাচ্ছি সেগুলো আজ না বলে অন্যদিন বলবো। অনেকক্ষণ ধরে দেখছি আপনি সিগারেট ধরাচ্ছেন না। একবার ঠোঁটে নিচ্ছেন, একবার হাতে নিচ্ছেন। সিগারেট ধরান। আলাউদ্দিন আনন্দের সঙ্গে সিগারেট ধরাতে ধরাতে বললেন, আপনি কখন যাবেন? হামিদা বলল, এখনই যাব। হামিদার কথা শেষ হবার আগেই কুটু ঢুকলো, তার হাতে চায়ের কাপ। হামিদা কুটুকে দেখে আবারও ধাক্কার মতো খেলো। এই কুটু মিয়া আগের কুটু মিয়া না। অতি অল্প সময়ে সে চুল কেটে এসেছে, হাতের নখ কেটেছে, গোসল করে ইস্ত্রি করা শার্ট প্যান্ট পরেছে। নোংরা ভাব তার শরীরে এখন একেবারেই নেই। তার গা থেকে লেবুর হালকা সুবাস আসছে। লেবুর গন্ধ হামিদার খুবই পছন্দ। কুটু হামিদার দিকে তাকিয়ে বলল, আপা, আপনার জন্য চা আনছি। হামিদা বলল, আমি তো তোমার কাছে চা চাইনি। কুটু বিনীত ভঙ্গিতে বলল, একটু খাইয়া দেখেন আপা, আপনার ভালো লাগবে। এটা মশলা আছে। ঘন কইরা দুধ চা বানাইয়া তার মধ্যে গরম মশলা দেওয়া হয়। নেপালিরা এই চা খুব পছন্দ করে। একটা চুমুক দেন। হামিদা খুব অনাগ্রহের সঙ্গে চায়ের চুমু দিলেন। শান্ত গলায় বলল, আমি চা খাচ্ছি। এখন দাঁড়িয়ে থেকো না, সামনে থেকে যাও। কুটু বলল, চাটা কি আপনার মনোমতো হয়েছে আপা? হামিদা বলল, চা ভালো হয়েছে। কুটু বলল, শুক্রিয়া। বলেই সে সরে গেল। আলাউদ্দিন সিগারেটের লম্বা টান দিয়ে আনন্দিত গলায় বলল, জামিলা শোনো। কুটু অসাধারণ এক প্রতিভা। হামিদা তীক্ষ্ণ গলায় বললেন, আপনি আমাকে কী নামে ডাকলেন? আলাউদ্দিন গলা খাকারি দিয়ে বলল, জামিলা বলেছি। দয়া করে রাগ করবেন না, আর বলবো না। জামিলা বলেছেন কেন? আমার নাম হামিদা, জামিলা না। জি আমি জানি। হামিদ স্যার আমাদের অঙ্ক করাতেন, ওনাকে খুবই ভয় পেতাম। হামিদা নামটা শুনলেই স্যারের কথা মনে হয়, এই জন্যেই আপনাকে হামিদা বলেছি। আর বলবো না। তবে জামিলা নামের অর্থ ভালো। জামিলা নামের অর্থ সুন্দরী। হামিদা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি এখন চলে যাচ্ছি। আপনার সঙ্গে পরে কথা বলবো। 2-3 দিন পরে যে কোনো সময় কথা হবে। আলাউদ্দিন বললেন, জি আচ্ছা। আমার কাজের মেয়েটিকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আপনার বাবুর্চি আছে, আপনার অসুবিধা হবার কথা না। কোনো অসুবিধা হবে না। আমাকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। হামিদা ক্লান্ত গলায় বলল, আমি আপনাকে নিয়ে চিন্তা করছি না, আমি নিজেকে নিয়ে চিন্তা করছি। আচ্ছা আমি এখন যাচ্ছি। আলাউদ্দিন বাথটাবের পানিতে শুয়ে আছেন। তার মাথাটা শুধু ভেসে আছে, পুরো শরীর পানির নিচে। বাথটাব ভর্তি ফেনা। আলাউদ্দিনের মনে হচ্ছে এর চেয়ে সুন্দর সময় তিনি আর জীবনে পার করেননি। হামিদার বাড়িতে বাথটাব আছে এটাই তিনি কল্পনা করেননি। বাথটাব নামার সময় শুরুতে তার একটু ঠান্ডা লাগছিল, এখন আর লাগছে না। এখন মনে হচ্ছে পানির তাপমাত্রা এর চেয়ে বেশি হলে ভালো লাগতো না। তিনি একাই আছেন, কুটু আশেপাশে নেই। একটু আগে হাতের কাছে একটা ট্রে নামিয়ে দিয়ে গেছে। ট্রেতে একটা জগ এবং একটা গ্লাস। জগে যে বস্তু আছে তার রং টমেটো জুসের লাল রং না, হালকা সোনালি রং। এটা নিশ্চয়ই অন্য কোনো জিনিস। যে জিনিসই হোক, অমৃতসম। এই জিনিস এক জগ খেলে তৃষ্ণা মিটবে না। এই জিনিস খেতে হবে এক বালতি। আলাউদ্দিন সিগারেট ধরালেন। পানিতে ভিজতে ভিজতে সিগারেট টানার একটাই সমস্যা, সিগারেট ভিজে যায়। পানিতে সিগারেট খাবার জন্য অন্যরকম সিগারেট থাকা দরকার ছিল, যে সিগারেট পানিতে ভিজবে না। কুটুকে বললে একটা ব্যবস্থা সে নিশ্চয়ই করবে। অত্যন্ত প্রতিভাবান একজন মানুষ। দরিদ্র দেশে পড়ে আছে বলে তার প্রতিভার কদর হলো না। কুটু ইউরোপ আমেরিকায় জন্মালে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত। আলাউদ্দিন ডাকলেন, কুটু 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 কোথায়? কুটু সঙ্গে সঙ্গেই দরজা খুলে বাথরুমে ঢুকলো। আলাউদ্দিন স্নেহের স্বরে বলল, কেমন আছো কুটু? কুটু বলল, ভালো। আলাউদ্দিন বললেন, জীবনে এই প্রথম বাথটাবে গোসল করছি, এর আগে কখনো করিনি। বিয়েটা আমার জন্য শুভ হয়েছে, কি বলো কুটু? অবশ্যই শুভ হয়েছে। আজকের দিনটা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। দিনটা কিভাবে কাটবে এই নিয়ে দুশ্চিন্তা। দিনটা তো মনে হয় ভালোই কাটবে। অবশ্যই ভালো কাটবে। আগামীকালও ভালো কাটবে। জামিলা আগামীকালও আসবে না।
আমাকে বলে গেছে। এইটা তো স্যার সুসংবাদ। আলাউদ্দিন গ্রামে লম্বা চুমুক দিয়ে বললেন, শুধু সুসংবাদ বললে কম বলা হয়, এটা হচ্ছে মহা সুসংবাদ। জি স্যার, মহা সুসংবাদ। নিজের স্ত্রীর সঙ্গে আপনি আপনি করে কথা বললাম, এর জন্যে সামান্য খারাপ লাগছে। মনে হচ্ছিল কি জানো, মনে হচ্ছিল আমি যে কলেজের শিক্ষক, জামিলা সেই কলেজেরই প্রিন্সিপাল। স্যার, আপনি খুব দ্রুত খাইতেছেন, আস্তে আস্তে খাওয়ার নিয়ম। পাইলট সাহেব কি আস্তে আস্তে খেতেন? যে উনি ছিলেন পাইলট আর আমি দরিদ্র ঘরের সন্তান। ওনার সঙ্গে আমাকে মিলালে তো হবে না, দুইজন দুই প্রান্তে। তারপরও আপনাদের মধ্যে মিল আছে। হ্যাঁ, এটা ঠিক বলেছ, আমাদের মধ্যে মিল আছে। উনি বাথটবে শুয়ে থাকতেন, আমিও বাথটবে শুয়ে আছি। উনি বাথটবে শুয়ে জগ ভর্তি জিনিস খেতেন, আমিও বাথটবে শুয়ে জগ ভর্তি জিনিস খাচ্ছি। আমি ওনার চেয়ে দ্রুত খাই, সামান্য একটু অমিল, তাই না? জি স্যার। আলাউদ্দিন আরেক গ্লাস নিলেন, লম্বা চুমুক দিয়ে বললেন, আরও মিল আছে। ওনার বাবুর্চির নাম ছিল কুটুমিয়া, আমার বাবুর্চির নামও কুটুমিয়া। ঠিক বলছি কিনা বলো? অবশ্যই ঠিক বলছেন। শোনো কুটু, আজ আমি বাথটব থেকে উঠব না, এখানেই খাওয়া দাওয়া করব। অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই স্যার। তোমার পাইলট স্যার কি কখনো বাথটবে শুয়ে খাওয়া দাওয়া করতেন? যে করতেন, উনি ঘন্টার পর ঘন্টা বাথটবে শুয়ে থাকতেন। বই পড়তেন? কি বই পড়তেন? কি বই পড়তেন তা তো বলতে পারবো না স্যার, আমি লেখাপড়া জানি না। আমি ভুলেই গিয়েছিলাম তুমি লেখাপড়া জানো না। তোমাকে একবার বলেছিলাম বাংলা বাজার থেকে অ বই কিনে আনবো, ভুলে গেছি। এই বয়সে আর লেখাপড়ার শিক্ষা কি হইব? জ্ঞান অর্জনের কোনো বয়স নাই কুটু, জীবনের শেষ দিন পর্যন্ত জ্ঞান অর্জন করা যায়। তুমি এখন যাও তো কুটু, খুঁজে পেতে দেখো এ বাড়িতে কোনো বই টই আছে কিনা, থাকলে নিয়ে এসো। শুয়ে শুয়ে পাইলট সাহেবের মতো বই পড়বো। বাংলা বই আনবো না ইংরেজি বই আনবো? একটা আনলেই হবে, হাতের কাছে যা পাও নিয়ে এসো। কুটু কিছুক্ষণের মধ্যেই বই নিয়ে ফিরল, ইংরেজি বই। বইয়ের লেখকের নাম উইলিয়াম গোল্ডিং, বইয়ের নাম লর্ড অব দ্য হাইস। আলাউদ্দিন বই পড়তে শুরু করলেন। প্রথম চ্যাপ্টারের নাম দ্য সাউন্ড অব দ্য শেল। 10 মিনিটের মতো পড়েই তিনি ঘুমিয়ে পড়লেন। লর্ড অব দ্য ফ্লাইস কিছুক্ষণ বাথটবের পানিতে ভেসে রইল, তারপর পানিতে ডুবে গেল।